ওকে, আজকের ক্লাসে আমরা জানবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক সম্পর্কে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে। গতদিন আমরা এটা নিয়ে একটু কথা বলেছিলাম, তাই না? ওকে, আমরা এর জন্য ওপেন করে নিব অ্যাডোবি ইলাস্ট্রেটর। স্টার্ট মেনুতে গিয়ে অথবা সরাসরি আমাদের এই অ্যাপসের মধ্যে ক্লিক করে ওপেন করে নিব। একটু সময় নিবে এটা চালু হতে। এটা চালু হয়ে গেলে আমরা দেখতে পাবো এরকম একটা উইন্ডো, অথবা এরকম একটা উইন্ডো, এরকম একটা উইন্ডো দেখতে পাবো। আমরা ঠিক অ্যাডোবি ফটোশপে এরকম দেখেছিলাম, তাই না? অ্যান্ড দেন আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা এটার যে ভেতরের ইন্টারফেস সেটার মধ্যে প্রবেশ করব। আমরা প্রথমেই একটু ইন্টারফেস পরিচিতির দিকে চলে যাই। আমাদের এই উপরের যে বার, এটা হচ্ছে অপশন মেনু, তাই না? আর এই যে এখানে যে ফাঁকা জায়গা, এটা হচ্ছে কন্ট্রোল বার। সো আমরা যদি কোনো ডকুমেন্টস বা কোনো ফাইল এখানে ওপেন করি, তখন আমাদের এই কন্ট্রোল বারটা ভিজিবল হবে। এরপর আমরা ফাইলে ক্লিক করলে দেখতে পাবো ঠিক ফটোশপে যেরকম দেখেছিলাম, এখানেও সিমিলার কিছু অপশনস রয়েছে। নিউ, নিউ ফর্ম টেমপ্লেট, তারপর হচ্ছে ওপেন। তারপর এগুলো ভিজিবল হবে যখন আমরা কোনো ডকুমেন্টস ওপেন করব। সো আমরা একটা ডকুমেন্টস ওপেন করে নিই, কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ফাইল নিয়ে নেই। এটিকে আমরা ওপেন করে নিচ্ছি। এখন দেখেন আমাদের এখানে কন্ট্রোল প্যানেল ভিজিবল হয়েছে, তাই না? আর একই সাথে ফাইল থেকে আমাদের এই যে অপশনগুলো, এগুলো ভিজিবল হয়েছে। তো এখন চলেন আমরা ফাইলের কিছু ব্যবহার দেখি। তো ফাইল থেকে নিউ থেকে আমরা নিউ একটা আর্টবোর্ড নিতে পারি। নিউ টেমপ্লেট বলতে আমাদের টেমপ্লেট থেকে আমরা একটা আর্টবোর্ড নিতে পারি। ওপেন বলতে আমাদের এক্সিস্টিং কোনো ফাইল যদি সেভ করে রাখি, সেই ফাইলটিকে ওপেন করার জন্য কন্ট্রোল ও। কন্ট্রোল ও আমাদের শর্টকাটের ক্লাসে যারা যুক্ত ছিলেন তারা দেখেছেন যে অ্যাডোবি ফটোশপের শর্টকাট আমরা দেখেছি, আর ইলাস্ট্রেটরের শর্টকাটও মোটামুটি সেম। সো এখানে আমরা যদি সেভ, এখানে আছে সেভ, তারপর ক্লোজ করার জন্য কন্ট্রোল ডব্লিউ, সেভ এসের জন্য কন্ট্রোল শিফট এস, সেভ এ কপির জন্য কন্ট্রোল অল্টার কন্ট্রোল এস। তো এরকম করে আমাদের প্রত্যেকটা অপশনস এখানে দেয়া আছে। এরপর আমাদের কোন অপশনসের কাজ কি এটা আমরা দেখি। এগুলো তো আমরা জানি। আর এখানে একটা বিশেষ একটা অপশনস আছে প্লেস, শিফট কন্ট্রোল পি। প্লেস বলতে আমরা যদি কোনো ছবিকে আমাদের এই ডকুমেন্টসের মধ্যে রাখতে চাই, তাহলে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমরা সেই ছবিটাকে সিলেক্ট করব। এখানে আমাদের কোনো ছবি নাই, ডাউনলোডে আমরা চলে যাই। দেখেন এটাই ক্লিক করলাম, আমরা প্লেস করলাম। এখন এরকম আসবে, আমরা কোথায় বসাতে চাই। এখানে যদি বসাতে চাই, এখানে এরকম করে ধরে আমরা এখানে রাখলাম, তার মানে এটা বসে গেল। আর এই ছবিটা কিন্তু এখন আপনাদের এই ফাইলে যুক্ত হলেও আপনার যে ড্রাইভ আছে, আপনার যে ফোল্ডার আছে, ওখান থেকে লিঙ্ক হয়ে যুক্ত আছে। মানে আপনি যদি ওই ফোল্ডার থেকে এটা ছবিটা ডিলিট করে দেন, তাহলে কিন্তু এই ফাইলে এই ছবিটা আর থাকবে না। তাহলে এটাকে যদি আমরা এখানে রাখতে চাই, সেক্ষেত্রে এই যে ইমবেডেড যে অপশন আছে, এখানে ক্লিক করলে এই ফাইলটা এখানে থেকে যাবে। অথবা আমরা যদি এভাবে সেভ করি, তাহলে ফাইলটা থাকবে, কিন্তু ওখান থেকে ডিলিট হয়ে গেলে এই ছবিটা এখানে আর পাবেন না। বুঝতে পারছেন কি? মানে এই ফাইলটাকে আমরা ধার নিয়ে আসছি, এখন প্লেস করলাম, ধার নিয়ে আসছি। এখন যদি এটাকে আমরা এখানে এটার একটা হিস্সা বা অংশ হিসেবে রাখতে চাই, তাহলে এই যে ইমবেডেড, এখানে ক্লিক করলে এটার অংশ হয়ে যাবে। আর যদি এটা আমরা একটু দেখাতে চাই, একটু প্র্যাকটিক্যালি দেখি না। তো আমরা ফাইল, সেভ, এটাকে ডেস্কটপ, তারপর এখানে আমরা দিচ্ছি 2 দিয়ে আর একটা দেয়া আছে, আমরা অন্য কিছু দিই 8, এবং এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এ সেভ করলাম। ওকে, আমরা সেভ করে ফেলেছি। তো এখন আমাদের এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা এখন ওপেন করি। এই ফাইলটা এখন আছে, তাই না? আমরা এটা কেটে দেই। আর এটা আমরা আমাদের ডাউনলোড যে ফোল্ডার আছে, এখানে ছবিটা ছিল না, এই যে ছবি, এটাকে আমরা ডিলিট করে দিই। কই ডিলিট? এই যে ডিলিট করে দিছি না? তো এখন আমরা যদি এটাকে ওপেন করি, এখানে কি লেখা আসছে? কুড নট ফাইন্ড দ্য লিঙ্কড ফাইল। মানে যে ফাইলকে আপনি লিঙ্ক করেছিলেন, ফাইলটা পাওয়া যাচ্ছে না। এখন আপনি কি ছবিটাকে রিপ্লেস করবেন, মানে অন্য ছবি বসাবেন, নাকি ইগনোর করবেন? সো আমরা ইগনোর ক্লিক করলে দেখেন যে নাই, না ফটোশপে থাকবে না এটার ক্ষেত্রে। ওকে, ওটা হচ্ছে প্লেস ইমবেডেড। হ্যাঁ, ওটা হচ্ছে প্লেস ইমবেডেড একটা অপশন, আর এটা হচ্ছে প্লেস শুধু। ওকে, আমরা যদি আবার এটা ক্লোজ করে দেই, আবার আমরা যদি এটাকে রিস্টোর করি, ধরুন আমাদের এই ছবিটা
রিস্টোর করলাম, আবার আগের ফোল্ডারে চলে গেল। তো এখন যদি আমরা এটাকে ওপেন করি, ছবিটা চলে আসছে না এখন? এখন আমাদের ফটোশপে অপশন ছিল প্লেস এমবেডেড, আর এখানে শুধু প্লেস ছিল, এখানে শুধু প্লেস। তাহলে আমাদের এটা ক্লিক করার পর দেখেন এমবেডেড নামে একটা অপশন আছে, তার মানে এমবেডেড করার পরে দেখেন এটা এখন এই ছবির হিস্সা হয়ে গেছে, মানে এই ফাইলের একটা অংশ হয়ে গেছে। এখন যদি আপনি সেভ করেন, আর এখন যদি আপনি ওটাকে ডিলিটও করে দেন, এখন যদি আপনি এখান থেকে ডিলিট করেন, হ্যাঁ হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে এটা ভাগ করে, এখন যদি আপনি এটা ডিলিট করে দেন তাহলে তারপরেও এই ফাইলটা এখানে থেকে যাবে। এটা ওপেন করি, দেখেন ফাইলটা এখানে আছে, তাই না? তো এটা এখানে একটু ভিন্ন বিষয়। আর এখান থেকে আপনি সরাসরি জেপিজি তারপর পিএনজি এভাবে সেভ করতে পারবেন না। সেটা করার জন্য আপনার ফাইলে যাইতে হবে, তারপর এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করার পর তাহলে আপনি এখানে অপশন পাবেন পিএনজি, তারপর হচ্ছে পিএসডি, জেপিজি, এরকম একটা অপশনস পাবেন আপনি। ক্লিয়ার এখন? ওকে, তো এটাকে আমরা ডিলিট করে দেই। এখন আসেন, আমাদের এখানে ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশনস আছে। ডকুমেন্ট সেটআপ মানে আমাদের এই যে ফাইলটা, আর্টবোর্ডটা, অর্থাৎ এডিট আর্টবোর্ডে ক্লিক করলে আপনি এই আর্টবোর্ডটাকে এডিট করতে পারবেন, আর সহজ ওয়ে আছে অবশ্য। তারপর হচ্ছে ফাইল ইনফো, আমরা কি ফাইল নিয়ে কাজ করছি, ফাইলের কি কি তথ্য আছে, নাম দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এখানে আপনারা দিতে পারেন কপিরাইট নোটিশ, হাবিজাবি ডেসক্রিপশন ইত্যাদি। তারপরে আসেন এডিট অপশনে, এটা হচ্ছে প্রিন্ট আমরা জানি, আর এটা হচ্ছে এক্সিট। এক্সিট মানে কি বলেন তো? বের হওয়া, কেটে দেয়া। তারপর আছে এডিট। এডিট অপশনে পেস্ট ইন ফ্রন্ট, তারপর পেস্ট ইন ব্যাক। মানে পেস্ট মানে কি বলেন তো? একটা কোনো কপি করে তারপর যেটাকে বসায় সেটাকে বলা হয় পেস্ট। এখন আমরা যদি ফ্রন্ট মানে কি বলেন? সামনে না? ফ্রন্ট মানে কি? এই ফন্ট আর আমরা যে ফন্ট ব্যবহার করেছি এটা কিন্তু এক না। ওই ফন্ট বানান হচ্ছে FONT, আর এটা হচ্ছে FRONT। ফ্রন্ট মানে সামনে, ব্যাক মানে পিছনে। আর এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। মনে করেন যে আমরা আমাদের এখানে একটা ডকুমেন্টস এরকম একটা ফাইল করা আছে, আর এখানে আমরা কোনো একটা কিছু কপি করে বসাবো। এখন যদি ফ্রন্ট দিই তার মানে এটার উপরে সেটা পেস্ট হবে, পেস্ট ইন ফ্রন্ট। আর যদি এটা নিচে বসাতে চাই তখন পেস্ট ইন ব্যাক। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এডিট থেকে। তো এখানে আর কিছু অপশনস আছে, যেমন হলো যে কিবোর্ড শর্টকাট আপনি সেট করে নিতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে প্রিফারেন্স বা সেটিংস, বা এই যে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এটার যে মেন সেটিংস, এটা এডিট থেকে, এই যে প্রিফারেন্স, এরপর জেনারেল, অথবা সরাসরি কন্ট্রোল কে দিলেও আমরা এই সেটিংসে চলে যাব। এখান থেকে আমরা চাইলে এটাকে রিস্টার্ট করতে পারবো, করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। ক্যান্সেল করে দিলাম। এরপর আসেন অবজেক্ট। অবজেক্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের এই ক্ষেত্রে। আমাদের এখানে কাজে লাগবে অনেক কিছু, যেমন ধরেন গ্রুপিংটা কাজে লাগে। আমরা যদি একসাথে দুইটা এখানে আরেকটা করলাম, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। সো এই দুইটা আমরা যদি একসাথে মুভ করতে চাই, এভাবে সিলেক্ট করে নিয়ে একসাথে মুভ করতে পারবো, অথবা দুইটাকে একেবারে যদি আমরা গ্রুপ করে দিতে চাই, এই দুইটা সিলেক্ট করব, তারপর অবজেক্ট, তারপর গ্রুপ। তারপরে এখন দেখেন আপনি যেটাকে মুভ করবেন সব একসাথে হবে। কন্ট্রোল জেড করে দিলাম। এখন দেখেন আরও ওয়ে আছে, আমরা শর্টকাট দেখিয়েছিলাম না? সো আপনি যদি এভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল জি চাপেন, গ্রুপ হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার আর ওই অপশনে যেতে হবে না, অপশনে গিয়ে সময় নষ্ট করার দরকার নাই। সো আমরা যদি গ্রুপ করে নিই, আবার যদি অবজেক্টে যাই, এখানে আনগ্রুপ আছে। আনগ্রুপ করার জন্য কি দেওয়া আছে? শিফট কন্ট্রোল জি। সো আপনি ওখানে না গিয়ে এভাবে চেপে এভাবে ক্লিক করে শিফট কন্ট্রোল জি চাপলেই এটা আনগ্রুপ হয়ে যাবে। এই যে ক্লিয়ার? তো এরপর আরও আছে, এখানে আছে হাইট সিলেকশন, হাইড আর্টওয়ার্ক। এটা যদি আমরা করি অল আর্টওয়ার্ক অ্যাবভ সিলেক্ট করে দেই, কি হয় দেখি আমরা। অবজেক্ট হাইট সিলেকশন, অর্থাৎ আমরা এই যে সিলেকশন এটাকে হাইড করতে চাইলে কি করব? অবজেক্ট থেকে হাইট থেকে সিলেকশন, অথবা কন্ট্রোল 3
আমরা যদি এটাকে হাইড করে দেখতে চাই, ধরেন একটা ডিজাইন করেছি, ধরেন এই শেপটার দরকার নাই, এটা থাকলে কেমন দেখা যায়, না থাকলে কেমন দেখা যায় সেটা দেখবো। কন্ট্রোল 3 চাপলে, কোথায় কন্ট্রোল 3 কাজ হচ্ছে কি, কন্ট্রোল 3, কন্ট্রোল F3, সরি কন্ট্রোল 3, ওকে হ্যাঁ কাজ করছে। আমরা কন্ট্রোল চেপে ধরে 3 এটা চাপবো, তাহলে এটা চলে যাবে। আমরা আবার কন্ট্রোল Z চাপলে এটা চলে আসবে। এরপর আসেন অবজেক্টে আরও কিছু অপশনস আছে, এক্সপান্ড। আমরা যখন কোনো টেক্সট লিখব, এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইটুকু খুব গুরুত্ব সহকারে দেখবেন। আমরা ধরেন একটা লেখা লিখলাম, ধরেন এখানে একটা টেক্সট লিখছি, তাই না? তো আপনি পুরো ডিজাইনে এই টেক্সটটা আপনি যতবার চান, ধরেন যে আপনি এখানে লেখা ভুল হয়েছে, ধরেন আপনি এখানে এসে ডাবল ক্লিক করবেন, আপনি লেখাটা আবার লিখতে পারবেন। ধরেন আপনি সেভ করে আসছেন এভাবেই, আবার ভুল মনে হলো, আবার এটা ডাবল ক্লিক করে আবার আপনি আবার সেভ করে ঠিকঠাক করে নিতে পারবেন। কিন্তু এটা আপনি মনে করেন যে আপনার কম্পিউটারে আমি এই ফাইলটা পাঠাইলাম, কিন্তু এই যে এখানে যে ফন্টটা সিলেক্ট করা হয়েছে, আমরা কন্ট্রোল T দিয়ে এখানে ফন্ট দেখেন মাইরিয়াত প্রো, এই ফন্টটা ধরেন আপনার কম্পিউটারে নাই, সেক্ষেত্রে আপনার এই ফন্টটা দেখাবে না, ভাঙা ভাঙা দেখাবে, বুঝা গেছে? এখন এটাকে আমরা যদি ডিজাইন আকারে রাখতে চাই, যেমন এটা শেপ আকারে আছে, এটা কোনো ফন্ট আকারে নাই, তখন এটাকে আমরা এভাবে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এখানে এক্সপান্ড, এটাকে ওকে করলে এটার কোনো ফন্ট আকারে নাই। এখন একে ডাবল ক্লিক করেন, আপনি এই যে টেক্সট টুল দিয়ে এখানে বারবার ক্লিক করেন, এখানে কোনো নাই, তার মানে এখানে এই যে নতুন একটা তৈরি হয়েছে। আমরা টেক্সট এখানে এডিট করতে চাচ্ছি, এডিটের বদলে আর একটা নতুন টেক্সট লেখার অপশন আছে, তার মানে এটা এখন আর ফন্ট হিসেবে নাই। এজন্য আমরা যখন ডিজাইন করব, যখন প্রিন্টিংয়ের জন্য ফাইল পাঠাবো, একদম ফাইনাল করে নির্ভুলতা দেখে, তখন এটা পুরো যতগুলো টেক্সট থাকবে সবগুলোকে এক্সপান্ড করে তারপর পাঠাবো, তাহলে প্রেসে গিয়ে সেই ফাইলগুলো প্রিন্ট করতে সমস্যা হবে না। ওর কম্পিউটারে সব ফন্ট থাকবে এমন তো কথা না। আপনি ডিজাইনার হিসেবে আপনি হয়তো প্রিমিয়াম ফন্ট কিনে ডিজাইন করতে পারেন, তো তার কম্পিউটারে থাকবে এরকম কোনো কথা নেই। সো এটা হচ্ছে এক্সপান্ডের কাজ। এখন আরও কিছু কাজ আছে এক্সপান্ডের, এটা তবে মেন কাজ হচ্ছে এটা। এরপর আসেন আমরা যদি এখানে যাই অবজেক্ট, এরপর হচ্ছে রাস্টারাইজ নামে একটা অপশন আছে। রাস্টার বেস সফটওয়্যারের নাম কি বলেন তো? অ্যাডোবি ফটোশপ। আর আমাদের এটা ভেক্টর বেস। তারপরও আমরা এখানে ছবি রাস্টারাইজ করে ব্যবহার করতে পারবো। সো এখানে ক্লিক করে আমরা যদি অবজেক্ট থেকে রাস্টারাইজ করি, এই ছবিটা রাস্টারাইজ হয়ে যাবে। তো আপাতত এখানে এ পর্যন্ত এটুকু গুরুত্বপূর্ণ। আর অবজেক্টে আরেকটা গুরুত্বপূর্ণ অপশনস আছে, এখান থেকে দেখেন পাথ নামে একটা অপশনস আছে না? তো এখান থেকে আমাদের সবচেয়ে বেশি কাজে যেটা লাগে সেটা হচ্ছে, ধরেন আমরা একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, আর এটাকে আমরা একটু, এটাকে বলা হয় আমাদের স্ট্রোক তো আমরা বুঝি, তাই না? মানে যে সাইডের লাইনগুলো, এটাকে বলা হয় স্ট্রোক কালার, আর মাঝখানেরটাকে কি বলে? ফিল কালার। বলেন, এই পাশ থেকে কোনো আওয়াজ আসতেছে না, কি বলে? আর এই যে লাইনটাকে স্ট্রোক কালার। সো ধরেন আমরা এই বক্সের ভিতরে এই পাশে সমান, এই পাশে সমান অনেক সময় লাইন আঁকি না, যেমন দেখায় আপনাকে কন্ট্রোল C কন্ট্রোল F, এটাকে আমরা এইরকম একটা লাইন আঁকি না, কিন্তু দেখেন এই পাশে সমান হয়েছে, এই পাশে সমান হয়েছে, কিন্তু চারপাশে সমান হয় নাই। এটা সারা জীবন আপনি চেষ্টা করলেও আপনি এটাকে, আমরা কিন্তু এটাকে ছোট করতেছি, কন্ট্রোল C কন্ট্রোল F, মানে কপি করলাম, কপি করে আবার এটাকে আমরা যদি ছোট করি, দেখেন এটাকে আমরা ডাবল করে নিছি, ছোট করলাম, কিন্তু দূরত্ব কি সমান হয়েছে? কিন্তু এটা করার জন্য একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, তারপর পাথে যাব, তারপর হচ্ছে এই যে অফসেট পাথ নামে একটা অপশন আছে, জি, এখানে ক্লিক করলে দেখেন এখন দূরত্ব সমান হয়েছে না? এটা হচ্ছে প্লাস, বাইরে হয়েছে, আর আমরা যদি এটা মাইনাস করে দিই, দেখেন ভিতরে হচ্ছে। ক্লিয়ার? সো এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজে লাগে। ওকে, এখন দেখেন চারপাশে সমান হয়ে গেছে। এরপর আসেন, এরপর আছে ব্লেন্ড নামে অপশন। ব্লেন্ড বলতে কয়েকটা কালারকে মিক্স করা,
তো আমরা যদি এখানে ব্লেন্ড দেখি, কালার মিক্সিং বা রিপিটেড কোনো ফাইল একটা থেকে আরেকটা রিপিট করা এরকম বোঝায় হলো। এটাকে আমরা একটু অন্য কালার করে দিই। আপনাদের কি মনে রাখতে কষ্ট হবে? আচ্ছা, আমরা এটাকে ব্লেন্ড করি। ব্লেন্ড বলতে কি বোঝায়? ব্লেন্ডার আছে কার কার বাসায় বলুন তো? আছে না? সো ব্লেন্ডার মানে কি বলুন তো? মিক্সার না? সো দেখেন, আমরা এটা হচ্ছে ব্লেন্ড করা। এখানে আমরা এই দুইটা শেপ নিলাম। শেপে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক করার পর দেখেন ব্লেন্ড হয়েছে না? এটা মিক্স হয়ে গেছে না? এটা হচ্ছে ব্লেন্ডারের কাজ। বুঝা গেছে? হ্যাঁ, নিলাম আমি। আপনি সমান করেও নিতে পারেন, যে কোনোভাবেই নিতে পারেন। ধরেন এভাবে নিলাম আমি, কিন্তু এই দুইটা আমরা ব্লেন্ড করতে চাই। এখানে অবজেক্ট থেকে হ্যাঁ আবার সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ব্লেন্ড মেক হয়েছে, সমান হয়ে গেছে না? হ্যাঁ, এটা কালার মিক্সিং হবে, অবশ্যই হবে। ওকে, এরপর আছে প্যাটার্ন। মেক প্যাটার্ন আমরা তৈরি করতে পারি। তারপর ব্লেন্ডের আরও অপশনস আছে। হ্যাঁ, আমরা এখানে আরও কিছু দেখতে পাবো, অবশ্য আমরা অ্যাডভান্সে পরে যাব আরও। তারপরে হচ্ছে ইমেজ ট্রেস বলতে কোনো রাস্টার ইমেজকে ভেক্টর যদি করতে চাই, সেক্ষেত্রে এই যে আমাদের অপশন ইমেজ ট্রেস, এটা কাজে লাগবে। ওকে, আমরা এখান থেকে আমরা আবার আরও একটু পরে যাই। টাইপিংয়ের যত টুলস প্রয়োজন সব এখানে আছে। ক্লিয়ার? আমরা লেখালেখি করার জন্য আমরা টাইপে যদি ক্লিক করি এবং এখান থেকে দেখেন আমরা যদি লিখি কোনো কিছু, লেখাটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এভাবে টাইপে ক্লিক করলাম। এখান থেকে আমরা সাইজ, রিসেন্ট ফন্ট, তারপরে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে ভালো লাগে যে টাইপ কেস। এই যে কেস, চেঞ্জ কেস, এটা হচ্ছে আপার কেস। আমরা সিলেক্ট করলাম, ধরেন এটা আছে না, আমরা টাইপ থেকে কেস লোয়ার কেস করে দিলাম, ছোট হাতের হয়ে গেল। তারপর টাইপ কেস টাইটেল কেস, এটা হচ্ছে টাইটেল কেস, মানে সব শব্দের প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপরে হচ্ছে আবার এখান থেকে কেস থেকে আপার কেস করে দিলাম, বড় হাতের হয়ে গেল। বুঝা গেছে? হ্যাঁ। তারপর ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার সিম্বল, এখানে আছে স্পেশাল ক্যারেক্টার, বুলেট, কপিরাইট সিম্বল। সো এরকম ধরেন আমরা এখানে টাইপ থেকে স্পেশাল ক্যারেক্টার সিম্বল, কপিরাইট সিম্বল চলে আসছে। তো এরকম এখানে এই টেক্সটের এই টাইপ টুলের কাজ। তারপর সিলেক্ট থেকে আমরা আসলে অনেক টুকটাক কিছু কাজ করতে পারি। সিলেক্ট থেকে আমরা এখান থেকে ডিসিলেক্ট করতে পারি, ইনভার্স করতে পারি। ইনভার্স ডিসিলেক্ট এটা আমরা দেখেছিলাম, যেমন কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যায়, তাই না? আর ইনভার্স কন্ট্রোল শিফট আই। হ্যাঁ, তো এখানে খুব বেশি নাই। তারপরে নেক্সট অবজেক্ট অ্যাবোভ, এটা আমরা সিলেক্ট করার জন্য, মনে করেন যে একাধিক অবজেক্ট আছে, একটা সিলেক্ট করলাম, এখন পরবর্তী অবজেক্ট সিলেক্ট করতে চাই, এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারবো। তারপর অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, এখানে আমরা যদি এখানে আমরা একাধিক আর্টবোর্ড নিতে পারবো। আমরা ফটোশপে একটার উপর কাজ করতাম, এখানে আমরা একাধিক আর্টবোর্ড নিতে পারবো। সো এখানে যদি দেখাই, দেখেন এটা একটা আর্টবোর্ড হয়ে গেছে। তো এখান থেকে সিলেকশনের এখানে গেলে দেখেন দেয়া আছে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড। আপনি যে আর্টবোর্ডে কাজ করছেন, মানে এখন আমরা এটাতে কাজ করছি, দেখেন এটার চতুর্পাশে কালো একটা দাগ আছে, আর এখন এটাতে ক্লিক করলে দাগটা এই পাশে চলে আসছে, এটাতে আসলো, এটাতে আসলো। বোঝা যাচ্ছে? অল্প একটু বোঝা যাচ্ছে পার্থক্য। এটা কোনটা সিলেক্ট করছি, তাই না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, কম বোঝা যাবে। দেখেন এটাতে ক্লিক করলাম, এটাতে আসলো না, এটাতে আসলাম, এটা আসলো। সো অল্প একটু বোঝা যাবে। সো এখান থেকে আমরা যদি সব সিলেক্ট করতে চাই এই আর্টবোর্ডের, অ্যাক্টিভ আর্টবোর্ডের সিলেক্ট থেকে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, দেখেন অ্যাক্টিভ আর্টবোর্ডের সবগুলো সিলেক্ট হয়ে গেছে না এখন? তো এটা সিলেক্ট করার জন্য এখান থেকে অল্টার কন্ট্রোল এ চাপলেও হবে। অল্টার কন্ট্রোল এ, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আসেন হচ্ছে ইফেক্টে আমরা বেশ কিছু কাজ করতে পারি। যেমন আছে 3D, আমরা 3D কোনো কিছু তৈরি করতে পারি। তারপর হচ্ছে কনভার্ট টু শেপ, কোনো শেপ তৈরি করতে পারি।
এখানে আবার অফসেট পাথ, এখান থেকে আমরা পাথ করতে পারি। এটা যেমন অফসেট পাথ ওখান থেকে আমরা করছিলাম, এটা এখান থেকেও করতে পারি, তবে এটা আমাদের অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপরেই আমরা এটা করতে পারবো। এই যে অফসেট পাথটা এখান থেকে আমরা করতে পারবো। তারপর হচ্ছে স্টাইলাইজ, এটা হচ্ছে আমরা যদি কোনো শেপের, ধরেন এটা একটা শেপ, আমরা এই শেপটাকে আগের মতো করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিই। ইফেক্ট থেকে, স্টাইল থেকে আমরা এখানে ড্রপ শ্যাডো দিতে পারি। শ্যাডো বলতে কি বোঝায় বলেন তো? ছায়া। সো এখানে দেখেন এটা আছে কিন্তু এটার নিচে কোনো ছায়া নাই। তো আমরা ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডো চলে আসছে। সো আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখান থেকে ধরেন যে এদিকে বাড়ানো, এদিকে কমানো, এদিকে বাড়ানো, তারপর এটা কতটুকু হালকা হবে না ভারী হবে, তারপরে শ্যাডোটা কোন কালারের হবে, এই কালারের যদি দিই এই কালার হবে। বোঝা গেছে? ওকে। এরপর ইফেক্টে আরও কিছু আছে, যেমন হচ্ছে এখানে আছে ইফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর্ট। এটা হচ্ছে যে আমরা যদি এটাকে ফ্রিলি মুভ করতে চাই, এখানে এটা অ্যাঙ্গেলটা এভাবে ভিউ হবে না, কারণ হচ্ছে যে আমাদের আরও কিছু এখানে পার্ট থাকতে হবে বা এটাকে ভেঙে ভেঙে নিতে হবে, তাহলে ডিস্টর্টটা কাজে লাগবে বেশি। তো তারপরে আমরা এখান থেকে এটাকে মুভ করতে পারবো। আবার কন্ট্রোল কি চেপে ধরে এভাবে আমরা এটাকে সরাতে পারি। অল্টার কন্ট্রোল দুইটা একসাথে চাপলে এভাবে আমরা বড় ছোট সবই করতে, এটা টানলে এমনিতেই অবশ্য মুভ টুল দিয়ে হয় যদিও। ওকে, আবার এখানে আমরা সিলেক্ট করে ডিস্টর্ট থেকে ফ্রি ট্রান্সফর্মে যদি ক্লিক করি, রেস্ট করে দিলাম আমরা। ওকে, আবার স্বাভাবিক হয়ে চলে আসছে। এখন দেখেন ইফেক্টে আরও কিছু আছে, আমরা আরেকটা নিয়ে নিই, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। ওয়ার্প, এই যে ওয়ার্প অপশন আছে, আমরা লেখার সময় বা বিভিন্ন শেপের সময় এভাবে লেখাগুলোকে ওয়ার্প করি না, এরকম প্রয়োজন হয় না অনেক সময়। তারপর এটা হচ্ছে ভার্টিক্যাল, এরকম। এটা আমরা সব ক্ষেত্রেই করতে পারি, লেখার ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রেও আমরা এরকম করতে পারবো। ওকে, ধর এটাকে যদি সিলেক্ট করি আমরা, হয়েছে না? এটা হচ্ছে এটার কাজ। তো এরপর এখানে আরো কিছু আছে, যেমন ধরেন কোনো কিছু ব্লার করতে চাইলে আমরা এটাকে ধরলাম, ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার। এইটা দেখেন ব্লার হয়ে গেছে, চারপাশে ব্লার হয়েছে না? বোঝা যায় ব্লার হয়েছে? এটার কাজ হচ্ছে এটা। ওকে, এখন এখানে আমাদের আরো কিছু অপশনস আছে, এটা আমরা প্রজেক্ট করতে করতে টুকটাক করে শিখে ফেলবো। এরপরে আসেন ভিউ থেকে আমরা জুম ইন, জুম আউট, স্মার্ট গাইড, তারপর হচ্ছে রুলার, তারপরে গ্রিড, এগুলা। যেমন ধরেন এখানে আছে রুলার, এখানে যদি ক্লিক করি, শো রুলারে ক্লিক করি, দেখেন একটা রুলার চলে আসছে না চতুর্পাশে, দেখা যাচ্ছে। আবার ভিউ থেকে আমরা এখান থেকে রুলার থেকে হাইড রুলার করলাম, চলে গেছে। আবার ভিউ থেকে রুলার, শো রুলার, রুলার চলে আসছে। ওকে, দেখেন এরপরে ভিউ থেকে আমরা যেমন রুলার নিয়ে আসলাম, এর আগে আমরা ফটোশপে দেখিয়েছিলাম, রুলার দিয়ে আমরা এভাবে টেনে টেনে দুই পাশ থেকে আমরা কোনো ডিজাইন করতে চাইলে মাপ ঠিকঠাক মতো রাখার জন্য, বসানোর জন্য এরকম রুলার নিয়ে আসতে পারি। আমাদের যতগুলা খুশি ততগুলো আমরা চাইলে এভাবে বসাতে পারবো। তবে এটা ডিজাইনে কোনো ইফেক্ট করবে না। আপনি যদি আবার কন্ট্রোল আর দেন, রুলারটা চলে যাবে। আবার এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি গাইড, এটাকে বলা হয় গাইড, এইভাবে সিলেক্ট করলাম, গাইডগুলোকে ডিলিট করলাম, চলে গেল। আবার গাইডগুলোকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, চলে গেল। ক্লিয়ার? তো ভিউয়ে আরও কিছু অপশন আছে, স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল। যে পিক্সেল করলে আমাদের এই ফাইলগুলোকে আমরা ঠিকঠাক মতো বসাইতে চাই যদি, যেমন ধরেন যে একটা ফাইলের কাছাকাছি আনলে এটা কোন ফাইলকে ধরবে বা ইয়া করবে, এজন্য স্ন্যাপ টু পিক্সেল বা পয়েন্ট ব্যবহার করা হয়। এরপরে আরও আছে
পার্সপেক্টিভ গ্রিড, শো গ্রিড, লক স্লাইস, হাইট আর্টবোর্ডস। আর্টবোর্ড যদি আমরা হাইড করতে চাই সেক্ষেত্রে এরকম চলে আসবে। আমরা কন্ট্রোল জেড দিলে আমরা আবার ভিউ থেকে শো ট্রান্সপন্স, শো আর্টবোর্ডস, আবার আর্টবোর্ড চলে আসলো। মানে এখানে বিভিন্ন কিছু আমাদের এই যে প্যানেলটা আছে, এই যে উইন্ডোটা আছে, এখানে বিভিন্ন কিছু ভিউ করার জন্য বা বিভিন্ন প্রয়োজনে আমাদের এটা ব্যবহার হয়। এরপরে আসেন উইন্ডো। উইন্ডোটা সাধারণত আমাদের এই যে অপশনসগুলো আছে, এই যে টুলগুলো আছে, এই টুলগুলো আমরা কিভাবে ম্যানেজ করব সেটার জন্য ব্যবহার করা হয়। এটা তো আমরা সবাই জানি, তাই না? উইন্ডোতে দেখেন এই যে কন্ট্রোল টিক মার্ক দেওয়া আছে না, এটা যদি আমরা ক্লিক করি দেখেন কন্ট্রোল প্যানেলটা চলে গেছে। আবার উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলাম, আবার এটা চলে আসছে। তারপর আমরা বলছিলাম টুলবার কোন টাইপের। এখান থেকে আমাদের টুলবার থেকে আমরা বেসিক রেখেছি, এখান থেকে যদি অ্যাডভান্স করি তাহলে এভাবে অ্যাডভান্স ইয়াটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এটাকে আমরা যদি ওয়ার্ক স্পেস থেকে ইসেনশিয়াল, ক্লাসিক ইত্যাদি সিলেক্ট করতে পারি। তো ইসেনশিয়াল ক্লাসিক দিলে কি হবে, একদম পূর্বের মতো যেরকম সেরকম চলে আসবে। ওকে, এরপর আমরা এখানে আরও কিছু প্যানেল দেখব। তারপর হচ্ছে অ্যাকশনস, অ্যালাইন, এই প্যানেলগুলোকে যদি আমরা ভিউ করতে চাই, শো করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট কালারে ক্লিক করব, কালারের প্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখানে আমরা ব্রাশেস ক্লিক করলে ব্রাশেস চালু হবে। তো এটা হচ্ছে এই উইন্ডোর কাজ হচ্ছে এসব। সোয়াচেসে ক্লিক করলে আমাদের এই সোয়াচেস এই প্যানেলটা ওপেন হবে। সো এগুলা যদি এখানে নাও থাকে, আমরা যদি এখানে ক্লোজ করে দিই, ধরেন যে এটাকে আমরা পুরো প্যানেলটাকে যদি আমরা ক্লোজ করে দেই, শো অপশনস, এখান থেকে আমরা এখানে নিয়ে আসলে আলাদা করে এভাবে ক্লোজ করলে হারিয়ে যাবে সব ফাইল। সো আমরা এভাবে যদি নিয়ে আসি, ক্লোজ করি, চলে যাচ্ছে না এসব। সো এগুলাকে যদি আমরা আবার ব্যাক করে আনতে চাই তাহলে উইন্ডো থেকে আবার এখানে অ্যাকশনসে ক্লিক করলে এই যে অ্যাকশনসটা চলে আসবে। তারপর অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইনটা চলে আসবে। এটা আমরা এভাবে আবার এটার মধ্যে রেখে দিতে পারবো, এটাকে ক্লিক করে এখানে রাখতে পারবো। এটা তো আমরা সাজাতে পারি অলরেডি। সো এটা হচ্ছে এই উইন্ডোর কাজ। তো এরপরে আছে হেল্প সাধারণত আমাদের কোনো প্রয়োজন নাই, এখানে যাওয়ারও কোনো দরকার নেই। আমরা যেহেতু এটা অ্যাক্টিভ আছে আমাদের ফাইলটা, এজন্য এখানে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনার লেআউটটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে আসেন, এই যে আমাদের উইন্ডোটা আছে, এটাতে ক্লিক করলে আমরা এরকম করে এটাকে বড় করে নিতে পারবো। আবার এই যে আমাদের 3 ডট আছে নিচে, এখানে ক্লিক করে আমরা এটাতে ক্লিক করার পর অ্যাডভান্স সিলেক্ট করলে আমাদের এখানে অ্যাডভান্স টুলটা সিলেক্ট হবে। এটা যেহেতু হাইট হয়ে গেল, আমরা আবার এখান থেকে আনতে পারবো। উইন্ডো থেকে টুলবার, অ্যাডভান্সে ক্লিক করলাম, আবার এখানে চলে আসলো, অ্যাডভান্সটা চলে আসলো। ক্লিয়ার? সো এই ছিল আজকের শুধু আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচিতি।